বাড়ছে বই কমছে না, আমাদের সচেতন হওয়ার কথা যথেষ্ট পরিমাণে সচেতন হচ্ছি না। নিয়মিত বিরতিতে হাত ধোয়ার যে অভ্যাসের কথা প্রথম থেকে গণমাধ্যম জানাবার চেষ্টা করছিল, অনেকে এখনো মানছি না। মাস্ক পরবার কথাও জানাচ্ছিলাম, বলছিলাম, অনুরোধ করছিলাম, অনেকে এখনো শুনছি না। তাতে করে আমাদের কার কি হচ্ছে জানি না, তবে যারা মানছেন না তারা যে নিজেদের ঝুঁকিতে ফেলছেন এবং একই সাথে আপনার দ্বারা আপনার পরিবারকে ঝুঁকিতে ফেলছেন, এই উপলব্ধি যদি এখনো না আসে তবে গল্পের এখনো অনেক বাকি। একই সাথে বলতে চাই, আপনারা যারা সচেতন হয়েছেন তাদের আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। সুনাগরিক হিসাবে আপনারা আপনাদের দায়িত্বগুলো পালন করছেন। আর সংকটের এই সময় যদি কোনো স্বাস্থ্য জিজ্ঞাসা জন্মেই থাকে তবে সেজন্যই আমাদের এই আয়োজন করোনা হেল্প ডেস্ক, যেখানে জুলহাস জুবের আপনাদের সাথে আছি। সরাসরি ফোন করতে পারেন, আপনারা জানাতে পারেন আপনাদের স্বাস্থ্য জিজ্ঞাসার কথা, কিংবা লিখে ফেলতে পারেন আমাদের যমুনা টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজে, যেখানে এই লাইভ স্ট্রিমটি যাচ্ছে তার নিচে, এবং লাইভ স্ট্রিমটি শেয়ার করবার অনুরোধ থাকলো। তাতে করে আপনার বন্ধু তালিকায় থাকা অনেকেই হয়তো স্বাস্থ্যসেবায় সুযোগটুকু নিতে পারবেন। আর আপনারা যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে ফোন দিবেন। তাতে করে আমাদের যে অতিথিরা আছেন, অধ্যাপক ডাক্তার এস.এম. মোস্তফা জামান, মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ বিএসএমএমইউ, ডাক্তার শারমিন আব্বাসী, সহযোগী অধ্যাপক প্রসূতি ও স্ত্রীরোগ আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ ও হাসপাতাল, এবং ডাক্তার আবু সাইদ শিমুল, শিশুরোগ বিশেষজ্ঞ মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। তাদের কিন্তু সুবিধা হবে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। গত 24 ঘন্টায় আরও 29 জন মারা গেছে। এই সংখ্যাটি যদি আপনাদের মনে করাঘাত না করে তবে কিছু আসলে বলবার নেই। মোট মৃত্যুর সংখ্যা এখন দাঁড়িয়েছে 6,609 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত 24 ঘন্টায় 13,737টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে নতুন করে শনাক্ত হয়েছেন আরও 1,788 জন। সব মিলিয়ে এ পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে 4,62,407 জনের দেহে, এবং গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,287 জন। সব মিলিয়ে মোট সুস্থ এখন 3,78,172 জন। দর্শকদের প্রতি আহ্বান, যারা ফোন দিচ্ছেন অবশ্যই টেলিভিশনের ভলিউমটি কমিয়ে। আজ যেহেতু শীত আসছে, আমরা এই শুষ্ক পরিবেশ পরিস্থিতিতে শ্বাসকষ্টজনিত যে সমস্যা, বৃদ্ধদের, শিশুদের, এই বিষয়টি নিয়ে আমরা আলাপ করতে চাই। তবে তার আগে যারা দর্শক দিচ্ছেন তাদের ফোনটি, যারা ফোন দিচ্ছেন তাদের ফোনটি আমাদের কাছে গুরুত্বপূর্ণ, সেই ফোনটি আমরা নিতে চাই। একজন দর্শক অলরেডি আমাদের ফোন দিয়ে ফেলেছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, আপনাকে শুনছে, জি বলুন। আচ্ছা, আমার মেয়ের 13 বছর বয়স। জি। আর মেন্স ঠিক মতো। আপা, আপনার নামটা একটু বলবেন? ময়মনসিংহ থেকে বলছি। ময়মনসিংহ থেকে। আপনার কি নাম আপনার? নাজমা আক্তার। আচ্ছা, নাজমা আপা, জি বলুন। আপনার মেয়ের 13 বছর বয়স, কি হয়েছে? 13 বছর বয়স, ইরেগুলার মেন্স হচ্ছে। আচ্ছা। তো 2 মাস পর পর হয়, 1 মাস পর পর হয়। আচ্ছা, ওর ওজন কত? জি, ওর ওজন কত? ওজন 40 কেজি। 13 বছর বয়সে 40 কেজি। আচ্ছা, সরি 54 কেজি। আচ্ছা, ওজনটা কি আপনাদের আপাত দৃষ্টিতে দেখে একটু বেশি মনে হয়? না, ওজনটা বেশি মনে হয় না, হাইটটাও মাশাআল্লাহ অনেক। আচ্ছা, গ্রোথটা কি ভালোই হইছে। আচ্ছা, বাচ্চারা এমনি শরীরের দিক দিয়ে ঠিকই আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এটা খুব ভালো সংবাদ। আচ্ছা, আরেকটু হইলো যে আপনার যখন রেগুলার হয় তখন ব্যথাটা একটু কম হয়, বা মাঝে মাঝে হয়ও না। আবার যখন ইরেগুলার হয়, 2-1 মাস পর পর হয়, তখন কিন্তু খুব ব্যথা হয়। আচ্ছা, নাজমা আপা, সেক্ষেত্রে একটু বলবেন, আপনি আপনার সন্তানের দেহে কি অবাঞ্ছিত কোনো লোমের উপস্থিতি বা কালো কালো হয়ে যাচ্ছে স্কিনে কিছু, এরকম কোনো উপস্থিতি দেখছেন কিনা? হ্যাঁ, স্কিনে প্রবলেম আছে তার। স্কিনে আগে প্রথম মশা কামড় দিলে যেরকম ফুলে যায়, যেরকম হয় এরকম ফুলার পরে আবার অনেক বড় বড় হয়ে লালচে হয়ে যা, বড় বড় হয়ে সারা শরীরে লালচে হয়ে যায়। আচ্ছা, মানে মাঝখানে বাদ রেখে সারা শরীরেই হয়, মাথা টাথা চোখে এরকম হয়, অনেক চুলকায়। এটা কি স্থায়ী হয় অনেক দিন? হ্যাঁ, স্থায়ী হয়। আচ্ছা, বুঝতে পেরেছি। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, আপনাকে ধন্যবাদ আসলে প্রশ্নটির জন্য। আপনি তো আসলে জুবায়ের ফ্যান্টাস্টিক যে সবকিছুই জেনে দিয়েছেন আমাকে। আমার আসলে নতুন করে ওনাকে কিছু প্রশ্ন করার নাই। আমাদের আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ানের দিকে বা এই জাতীয় কোনো সমস্যার দিকে যাচ্ছে। আর একটি প্রশ্ন আপনি করলেন বাবা মার কাছে যে আসলে তাদের ওয়েটটা বেশি কিনা। আসলে যে কোনো প্যারেন্টস এর কাছেই বাচ্চা যতই নাদুস নুদুস হোক, মনে হয় যে আমার বাচ্চাটি কম খায় এবং আসলে ওয়েটটি কম। তো সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এখন এই মুহূর্তে আসলে কি করতে হবে, কারণ উনি যে সমস্যাগুলোর কথা বলছিলেন যে অনেকদিন পর পর বা গ্যাপে যদি কারো মেনস্ট্রুয়েশন হয় তাহলে পেইন হয়, এটা একটা নর্মাল ফেনোমেনা।
যখন কারো 2 মাস বা 3 মাস পর পর মেনস্ট্রুয়েশনটা হয় তখন এক ধরনের কন্ট্রাকশন পেইন হয়, অর্থাৎ জরায়ুটা একরকম কন্ট্রাক্ট করে এবং সেই কারণে এক ধরনের ব্যথা অনেক সময় অনুভব হয়। এবং এরা তো আসলে কিশোরী পর্যায়ে আছে, বয়সটা খুব কম, এদের জন্য কিন্তু যে কোনো ফিলিংসই অনেক বেশি মনে হয়। এখন আসলে কি করার আছে আমাদের? করার মধ্যে একটা হচ্ছে খাবার দাবারের ক্ষেত্রে কিছু জীবন আচরণ পরিবর্তনের কথা আমরা প্রতিনিয়তই বলি, যে খাবারের মধ্যে একটু কার্বোহাইড্রেট কম খাবে, প্রোটিন বেশি খাবে, যেহেতু বাড়তি বয়সে তারা আছে, মাছ মাংস ডিম দুধ কলা এই খাবারগুলো তাদেরকে নিতে হবে। তার সাথে প্রচুর পরিমাণ ভিটামিন যুক্ত ফ্রুটস, পানি এটা নিতে হবে। কনস্টিপেশন যেন না হয় সেই দিকটা খেয়াল রাখতে হবে। আর মাসিকটা ইরেগুলার হয় যে কারণে একটু কিন্তু ওভারওয়েট সে আছে, 13 বছর বয়সে 53 বা 54 কেজি ওজন, কিছুটা হলো কিছুটা আমরা মনে করছি যে তার ওয়েটটা একটু বাড়তি। এই ওয়েটটা যেন আর ফার্দার না বাড়ে, যা আছে হয় এটাকে উনি রক্ষা করুক, অথবা তার থেকে যদি 4-5 কেজি কমাতে পারে তাহলে আরো ভালো হয়। সেই জন্য যেটা আমরা বলি যে এই বাচ্চাগুলোকে একটু অ্যাক্টিভিটি করতে আপনারা দেবেন। আপনারা যদি হাফ এন আওয়ার সারা দিনের মধ্যে পাওয়া যায় বা 1 ঘন্টা বেস্ট হয়, একটু যেই অ্যাক্টিভিটিতে শরীরের ঘাম ঝরে, তাহলে কিন্তু দেখা যায় যে বেটার। এবং ওর কথা যদি আমি বলি যে জাস্ট 4 কেজি ওজন যদিও কমায়, ওর কিন্তু মেনস্ট্রুয়েশনটা নরমাল এস্টাবলিশ হবে, তখন কিন্তু কোনো ওষুধ খেয়ে এটাকে রেগুলার করতে হবে না, জাস্ট 4 কেজি ওজন। তো এইভাবে একটা ম্যানেজমেন্ট আছে। এই মুহূর্তে যদি 2-3 মাস বন্ধ থাকে তাহলে একটু উইথড্রল ব্লিডিং সে করাতে পারে বাচ্চাটিকে ট্যাবলেট নরমেন্স দিয়ে, সকালে 2টো রাতে 2টো 5 দিন দিয়ে আমরা যদি উইথড্র করি তার ব্লিডিংটা হবে, অর্থাৎ বন্ধ করে দিই। তারপরে সেটাকে আরেকটু আমরা চলমান রাখার জন্য গায়ান 35 একটা ওষুধ আছে, প্রতি রাতে একটা করে 21 দিন খেলে একটা পাতা শেষ হয়। এটি শুরু করতে হয় মাসিকের 3য় দিন, সেভাবে আমরা শুরু করতে পারি। তো শুরু করে আমরা যদি পরপর 3 মাস একই নিয়মে খাই তাহলে মোটামুটি নিয়মগুলো মানা এবং এই ওষুধের মাধ্যমে কিন্তু নরমাল হওয়া যায়। বাই দিস টাইম যদি একটু সহজ হয় ওনার জন্য করার, সেরাম টিএসএইচ লেভেল, একটা প্রোল্যাকটিন লেভেল, একটা ওজিটিটি, একটা আল্ট্রাসাউন্ড করে যদি আমাদেরকে একটু জানাতে পারেন তাহলে গাইডলাইনটা হয়তো আরেকটু সুন্দর করে আরো দেওয়া উচিত। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। আরো একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমি তাসনিম বলছি বরিশাল থেকে। জি তাসনিম। আমার বয়স 26। জি। and I'm 10 weeks pregnant. আচ্ছা। এটা আমার ফার্স্ট প্রেগন্যান্সি। আচ্ছা। বাট এই লাস্ট 1 সপ্তাহ ধরে অনেক বেশি হোয়াইট ডিসচার্জ হচ্ছে, মানে একটু মাত্রাতিরিক্ত, আর ব্যাক পেইন হচ্ছে অনেক ডান সাইডে। আচ্ছা, আপনার কি ইউরিনে ইরিটেশন বা ইউরিন ইনফেকশনের টেন্ডেন্সি ছিল আগে? না না, ওগুলা সব টেস্ট করানো হয়েছে, সব টেস্টগুলা ঠিক আছে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। নরমাল আছে। ডাক্তার শারমিন আব্বাসী। আচ্ছা, আমি খুব সংক্ষেপে উত্তর দিব কারণ আমার অন্য দুজন কলিগ আছে, তারা আরো প্রশ্নের জন্য আসলে অপেক্ষা করছে। বেশ প্রশ্ন আমাদের কাছে জমে আছে। এজন্য আমি খুব সংক্ষেপে দিব যেটি একদম অ্যাবসলিউট রেস্ট, কুসুম গরম পানিতে লবণ মিশিয়ে মাসিকের রাস্তাটা দ্রুত ধুয়ে ফেলা, একটা অ্যান্টিবায়োটিকের মধ্যে ক্যাপসুল ক্লিনডেক্স 2 বেলা করে আপনি 7 দিন খান। এবং এই মুহূর্তে আপনার একটু হরমোন সাপোর্ট দরকার, সেটা হচ্ছে ক্যাপসুল মাইক্রোজেস 100 মিলিগ্রাম 2 বেলা করে 2 মাস। একদম রেস্টে থাকেন, সব ঠিক। ধন্যবাদ আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। প্রফেসর মোস্তফা জামান, যে বিষয়টি বলছিলাম আমরা আলোচনা করতে চাই রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে বা শ্বাসকষ্ট নিয়ে। একজন প্রশ্নও করেছেন লাকি সাহা তার স্বামীর জন্য, যার বয়স 51, ওজন 74 কেজি, শ্বাসকষ্টের সমস্যা আছে, শ্বাসকষ্টের জন্য টিকামেট 250 ইনহেলার ব্যবহার করেন, প্রেশারের জন্য বিসোরেন 2.5, এবেটিক 20 খাচ্ছেন, কোলেস্টেরলের জন্য অ্যাটোভা 20 মিলিগ্রাম এবং এরন 10 মিলিগ্রাম, প্রোডেক্স 75 মিলিগ্রাম খাচ্ছেন, গ্যাস্ট্রিকের জন্য এসিপিক্স 20 মিলিগ্রাম খাচ্ছেন। ডাক্তার বলেছিলেন 2 মাস খাওয়ার জন্য। 2 মাস খাওয়ার পর এখনও মাঝে মাঝে খায়, কিন্তু পেটের সমস্যা সবসময় থাকে, পেটে সবসময় গ্যাসও থাকে, পেটের ভিতরে গড়গড় শব্দ করে, মাঝে মাঝে পাতলা পায়খানা হয়, এমনটাও লিখেছেন। 3 মাস আগে কৃমির ওষুধও খেয়েছে, এখন আর কি করতে পারেন? জি, তার আসলে বেশ কিছু সমস্যা আছে। আমরা শ্বাসকষ্টের বিষয়টি পরে আসছি, পেটের সমস্যার সমাধানটি আগে দিচ্ছি। তিনি নিশ্চয়ই গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন। মাঝে মাঝে আমরা বলি অ্যান্টাসিড জাতীয় ওষুধ খাবেন, তবে পাতলা পায়খানা হলে কখনোই খাবেন না, কারণ এটি অ্যাসিডিটি কমায় কিন্তু কারো কারো পায়খানার একটি সমস্যা, এটি লুজ মোশন করে দেয়। সেক্ষেত্রে আমরা ট্যাবলেট অ্যামিলিন 10 মিলিগ্রাম, কখনো কখনো 25 মিলিগ্রাম প্রতি রাতে একটি করে খেতে বলি। আর ট্যাবলেট অমিডন খেতে বলি যদি তার বমির উদ্রেক হয়, সেক্ষেত্রে অমিডন 10 মিলিগ্রাম একটি করে 3 বেলা খেতে বলি। আরেকটি বিষয়, অনেকের আছে হয়তো গ্যাসের কথা বলে, আমরা কিন্তু এন্ডোস্কোপি করে কখনো কখনো আলসার পাই না, সেক্ষেত্রে বলি নন আলসার ডিসপেপসিয়া। এর জন্য আমরা বলি কি সবসময় এত পরীক্ষা করার প্রয়োজন নেই। যেসব খাদ্য খেলে আপনার সমস্যা হয় সেগুলো আপনি একটু বাছ বিচার করে চলবেন, একটু পেটের এক্সারসাইজ করবেন, আমরা সবসময় বলে থাকছি। এবং যেসব পরামর্শ আমরা সবসময় দিই, বিশেষ করে একটু এক্সারসাইজ করা, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করা, বেশি করে পানি পান করা, তাহলে আপনি ভালো থাকবেন। আমরা শ্বাসকষ্টের বিষয়টি একটু সংক্ষেপে আলোচনা করি। তিনি নিশ্চয়ই টিকামেট সহ এই জাতীয় ওষুধ ব্যবহার করছেন।
এই সময়টা একটু শ্বাসকষ্ট অনেকের বেড়ে যায়, যাদের আগে থেকে শ্বাসনালীর সংক্রমণের একটু সেনসিটিভ থাকে। অনেকে জানেন যে একটু অল্পতেই, বিশেষ করে বাতাসের যে বর্তমানে আর্দ্রতা, কিছু শুষ্ক আবহাওয়া, ধূলিকণা বেশি। বাংলাদেশে কিন্তু আমাদের দেশে নতুন একটি গবেষণা এসেছে, প্রায় ২৮টি পয়েন্টে আমরা সীসা সহ নানা ধরনের কিছু বিষাক্ত পদার্থ পাওয়া যাচ্ছে। এর সঙ্গে আপনি একটু খেয়াল করেন, যখন আমাদের দেশে সাধারণ ছুটি বা লকডাউন প্রথম দিকে ছিল, তখন কিন্তু একেবারে সিজন, তখন কিন্তু শ্বাসনালীর সংক্রমণ এত বেশি ছিল না। যখন যানবাহন চলাচল শুরু হলো এবং আমাদের দেশে মানুষ চলাচল বৃদ্ধি করলো এবং সঙ্গে এই সিজনটি চলে আসলো, একসাথে কিন্তু শ্বাসনালীর কষ্ট আবার বেড়ে গেছে। আমাদের হাসপাতালগুলো কানায় কানায় পূর্ণ হয়েছে শ্বাসনালীর এই ধরনের সংক্রমণের রোগীতে, আইসিইউ গুলো ভরে যাচ্ছে। আমি বলবো এর সাথে করোনার ঝুঁকিও কিন্তু বাড়ছে। কিন্তু গত কিছুদিন আগেও কিন্তু যখন গাড়ি ঘোড়া এত কম চলছিল, এবং আমরা বলবো যে এছাড়া নির্মাণ কাজের ধুলাকণা কিন্তু সঙ্গে যুক্ত হচ্ছে, বিভিন্ন জায়গাতে কিন্তু দেখা যাচ্ছে নির্মাণ কাজে ব্যবহৃত কলকারখানার ধোঁয়া, সবকিছু মিলে বাতাসে কিন্তু একেবারে বিষাক্ত হয়ে উঠছে। একটু মানুষজন একটু মানে ভালো বাতাস গ্রহণের জন্য, রিফ্রেশমেন্টের জন্য যেখানে সেখানে যাওয়ার আপ্রাণ চেষ্টা করছে। আমি তাই বলবো যারা পুরনো যানবাহন চলাচল করছে সেগুলো নিয়ন্ত্রণ করতে হবে, কলকারখানার ধোঁয়াকে নিয়ন্ত্রণ করতে হবে, মানুষজন প্রয়োজন ছাড়া কেউ যাতে বাড়ির বাইরে না যায়, আর মাস্ক ব্যবহার অবশ্যই করবেন। সঙ্গে যে ওষুধগুলো তারা আমরা সবসময় ব্যবহার করতে বলছি শ্বাসকষ্টের জন্য, সেগুলো অবশ্যই ব্যবহার করবেন। আর যেটি বলছিলাম, ঠান্ডা পানি এর থেকে দূরে থাকবেন এবং ধূলিকণা থেকে অবশ্যই দূরে থাকবেন। ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান। একই প্রশ্ন ডাক্তার আবু সাইদ শিমুলের কাছে রাখতে চাই। শিশুরা এই সময় ঠান্ডা সমস্যায় বেশি ভুগছে, বাবা মারা এই জন্য আমাদের প্রতিদিন প্রচুর ফোন দেয়। আজও নিশ্চয়ই এরকম অনেকে চেষ্টা করছেন, তাদের কষ্টটা আমরা একটু কমাতে চাই, আমরা এই উত্তরটি দিতে চাই। একই সাথে একজন প্রশ্ন করেছেন তার মেয়ের জন্য, যার বয়স 13 বছর, ওর মুখে প্রচুর ব্রণ বা অ্যালার্জির মতো ওঠে, অ্যালার্জিক খাবার খেলে খুব বেশি সমস্যা হয়, চুলকায়, পরামর্শ চেয়েছেন ডাক্তার আবু সাইদ শিমুল। আসলে এই ধরনের সমস্যা, যে অ্যালার্জি জনিত সমস্যাগুলো এই ধরনের এই সময় একটু বাড়ছে। এটা একটা বড় কারণ হচ্ছে এখন কিন্তু বাতাসে আর্দ্রতা আসলে কমে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে ধুলোবালি কিন্তু প্রচুর এই সময় দেখা যাচ্ছে। সেই কারণে আমরা দেখেছি যখন খুব বেশি শীত পড়ে যাবে তখন কিন্তু এই সমস্যাটা হয় না। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, সিজন চেঞ্জের সময় যে পরিবর্তনটা হয় প্রকৃতিতে, তার সাথে কিন্তু বাচ্চারা খাপ খাইয়ে নিতে পারে না। খাপ খাইয়ে না নিতে পারার জন্য এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে, শ্বাসকষ্ট হয়ে থাকে, কারো কারো সর্দি একেবারে যায় না। তাদের জন্য আমাদের পরামর্শ হবে পরিষ্কার পরিচ্ছন্নতা কিন্তু আসলে একটু মেনে চলতে হবে, যে আমরা ঠান্ডার ভয়ে গোসল করব না, ঠান্ডার ভয়ে বাচ্চাকে একেবারে জুবুথুবু করে পেঁচিয়ে রাখবো, সেটা যেন না করে প্রতিদিন একদম শৈত্যপ্রবাহ মতো অবস্থা তো এখনো হয়নি, এখন শুধুমাত্র শীতটা সবেমাত্র শুরু হয়েছে। এই সময় কিন্তু আমরা ছোট শিশুদের ক্ষেত্রে একদিন পর পর কুসুম গরম পানি দিয়ে অবশ্যই আমরা খুব সাধারণভাবে কিন্তু গোসল করাতে পারি। আর যেটা করবো, যেটা পাউডার ব্যবহার না করে, এবং বড়রা বাড়ি থেকে এসে যেন বাচ্চাকে কোলে না নিয়ে সেটা একটু খেয়াল রাখবে। একটু বড় বাচ্চা যারা, তাদের ক্ষেত্রে এক ধরনের খাবার, আর ছোট শিশুদের ক্ষেত্রে এক ধরনের খাবার আমাদের মেনে চলতে হবে। 2 বছর বয়স পর্যন্ত যদি শুধুমাত্র বুকের দুধটা আমরা দিই, তার কিন্তু ইমিউনিটি বাড়বে, এই ধরনের সকল সমস্যা থেকে সে মুক্ত হতে পারবে। আর 2 বছরের বেশি বাচ্চাদের আমরা বলছি ভিটামিন সি যুক্ত খাবার এবং জিঙ্ক সমৃদ্ধ খাবার যদি একটু দিই, তাহলে দেখা যায় যে ইমিউনিটি যেমন বাড়বে, তার শ্বাসতন্ত্রের এই সমস্যাগুলো চলে যাবে। আরেকটা প্রশ্ন যেটা করেছে 13 বছরের বাচ্চা, এই ধরনের আসলে অ্যালার্জি জনিত সমস্যা থাকে। আমরা এই অনুষ্ঠানে কিন্তু অনেকবারই বলেছি যে একটা ফুড ডায়েরি কিন্তু মেনটেন করতে হবে, যে কোন খাবার খেলে এটা হচ্ছে। সাধারণভাবে তো আমরা জানি যে গরুর মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, বেগুন, এরকম অনেক বড় ধরনের একটা খাবারের তালিকা রয়েছে। এগুলো বেশিরভাগ খাবার কিন্তু পুষ্টিকর এবং খেতেও মজাদার। সুতরাং আসলে দেখতে হবে কোন খাবার খেলে তার এটা হচ্ছে, যে খাবারটা খেলে তার এই সমস্যা হচ্ছে, সেই খাবারটা সে বাদ দিবে। এই সমস্ত ক্ষেত্রে এই মুহূর্তে তাহলে সে কি করবে? এই মুহূর্তে সে যেটা করতে পারে, অ্যালাক্ট্রল এই ট্যাবলেটটা একটু 5-7 দিন খাক, 10 মিলিগ্রাম রাতে একটা যদি খায়। আর যদি দেখা যায় হ্যাঁ মুখে খুব বেশি এই ধরনের সমস্যা হচ্ছে, টপিকড, এটা একদম মাইল্ড স্টেরয়েড, এটা মুখে দিলে খুব বেশি সমস্যা হয় না, সেটা 5-7 দিনের জন্য দিনে 2 বার করে দিতে পারে, এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। বিশেষ করে রাতে ঘুমের আগে যদি একটু পরিষ্কার হয়ে তারপর ঘুমাতে যায়, আমার মনে হয় এই ক্রিমটা এবং এই ওষুধটা এবং যে নিয়মগুলো বললাম সেগুলো যদি একটু মেনে চলে, ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হয়ে যাবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। আর একজন দর্শক আছেন আমাদের সাথে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হিলাল বলছি বরিশাল থেকে। জি হেলাল ভাই বলুন। আমার সমস্যা হচ্ছে আমার বাচ্চার, আমার না। আচ্ছা, কি নাম ওর? আমার বাচ্চার নাম হইলো ফুয়াদ। আচ্ছা, বয়স কত? বয়স হচ্ছে 6 বছর 5 মাস। আচ্ছা জি, কি হয়েছে? সে জন্মলগ্ন থেকে তার মুখে ঘা, অনেক ডাক্তার দেখাইছি, কমপক্ষে 50 জন ডাক্তার দেখাইছি, তারা ঔষধ দিছে, বা কোনো উপকার হচ্ছে না। সে খাচ্ছে না, কিছু খেতে পারতেছে না, আর কি খেলে সে আর কি তাকে বলে লবণ দিয়ে। মানে এত বছর ধরে মুখের ভিতরে ঘা? জি জি, এত বছর ধরে
বাট কোনো উপকার হচ্ছে না, অনেক ওষুধ দিচ্ছে। এখন তার শরীর ওয়েট মাত্র 19 কেজি, তার বয়স হইলে প্রায় 7-এর কাছাকাছি। এইটাই সমস্যা আর কিছু। আচ্ছা, ওর ওজন কত? ওজন 19 কেজি সামথিং, 19 কেজি 200 গ্রাম। 19 কেজি, 6 বছর, 6.5 বছর বয়স, তাই তো ডাক্তার আবু সাইদ শিমুল? জি জি জি, আসলে আমরা উত্তরটা দিচ্ছি, আমরা মোটামুটি বুঝতে পেরেছি আসলে ওনার বাচ্চার সমস্যা। এই ধরনের সমস্যা কিন্তু অনেকেরই হয়। আপনার জন্য আসলে প্রথমে ধন্যবাদ, আপনি যে প্রশ্ন করেছেন এবং সমবেদনাও জানাচ্ছি। এটা আসলে রোগটা হচ্ছে জিওগ্রাফিক টাং, এটাকে আমাদের ডাক্তারি ভাষায় বলে থাকে। অর্থাৎ জিওগ্রাফিক টাং মানে কি, যেটা বিভিন্ন দেশের মানচিত্র দেখবেন যে এক এক দেশের মানচিত্র কিন্তু আঁকা বাঁকা এক এক রকম। তারও দেখবেন 15-20 দিন পরে সেই জিহ্বার মধ্যে এক এক ধরনের আঁকা বাঁকা এই ধরনের ক্ষত তৈরি হয়। একদম মনে হয় যে চামড়াটা উঠে যাচ্ছে। আপনি যদি ইন্টারনেটে বা কোথাও সার্চ দেন, খুব সুন্দর দেখতে পারেন জিওগ্রাফিক টাং সম্পর্কে যদি একটু আপনি পড়ে নেন, আপনি যেটা হবে যে একটা আপনি টেনশনে রয়েছেন, উদ্বেগ, উৎকণ্ঠা, সেটা কিন্তু কেটে যাবে। এই রোগটা কিন্তু 10 থেকে 12 বছর পর্যন্ত কিন্তু থাকে। অনেকেই যেটা ভুল করে দেখেন, এটা বোধহয় ক্যান্ডিডিয়াসিস বা কোনো ফাঙ্গাল ইনফেকশন কিংবা কোনো ভিটামিনের জন্য অভাবে হচ্ছে কিনা, তা কিন্তু না। এটা এখন পর্যন্ত বৈজ্ঞানিক গবেষণায় কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা গিয়েছে যারা চুষে খাবার খায়, চকলেট, চিপস এগুলি খায় কিংবা কোনো আয়রনের ঘাটতি থাকে, সেসব ক্ষেত্রে হতে পারে। কিন্তু তারপরও সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। আপনি তাহলে এটা কি করবেন? এই মুহূর্তে মুখের হাইজিনটা একটু মেইনটেইন করতে হবে। ভায়োডিন মাউথ ওয়াশ, সেটা 1 চামচ দিবেন, 2 চামচ পানি দিবেন, পাতলা একটা কাপড় দিয়ে মুখের ভিতরটা পরিষ্কার করবেন সকালে এবং রাতে। সেই সাথে একটু আয়রন সমৃদ্ধ খাবার খাওয়াবেন। কম্পিরন এই সিরাপটা যদি দুপুরবেলা 1 চামচ করে খাওয়ান, এটা 3 থেকে 6 মাস পর্যন্ত খাওয়াতে পারেন। আর রাতের বেলা বিকোজিন এই সিরাপটা একটু খাওয়ান এবং যেই নিয়মগুলি বললাম সেগুলি একটু পালন করবেন। দেখবেন যে 15-20 দিন পরে 4-5 দিনের জন্য এমন হয়, 15-20 দিন পর 4-5 দিনের জন্য এমন হয়। যেই 4-5 দিনে সেই সমস্যাটা বেশি হবে, সেই 4-5 দিনের জন্য আপনি জেলোরা ওরাল জেলটা একটু দিবেন, দিনে 4 বার করে মুখের ভেতর লাগিয়ে দিবেন। এভাবে করে করে আসলে সময়টা পার করে দেওয়াটাই আসলে আমাদের মূল উদ্দেশ্য। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় একটু আসলে 10 থেকে 12 বছর বয়স পর্যন্ত একটু থাকে, কিন্তু যে নিয়মগুলো বললাম তাতে কিন্তু তার যে কষ্টটা সেটা অনেকটাই আসলে লাঘব হবে। নিয়মগুলো একটু মেনে চলে ইনশাআল্লাহ আপনার বাচ্চা ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল। রিপন গত 5 দিন ধরে আমাদের একটা প্রশ্ন করছে, তার এবং তার মায়ের দুজনেরই ফাঙ্গাল ইনফেকশন সারা শরীরে ছড়িয়ে পড়েছে। ফাঙ্গাল দাউদের কথা তিনি বলেছেন। 26 তার বয়স, তার মায়ের বয়স 55, কোনো ক্রিম কাজ হচ্ছে না। এর আগে বেশ কয়েকটি পেভিসন এবং ইকোনেট ব্যবহার করেছেন এবং তাদের দুজনেরই প্রেশার আছে। অ্যামলোকার্ড প্লাস খাচ্ছেন, প্রেশার মাঝে মাঝে বাড়ে, টেনশন করেন না। তবুও প্রেশারের টেস্ট করানোর জন্য বা নিয়ন্ত্রণ করার জন্য কি লাগবে, আর সকালে তিনি 45 মিনিট হাঁটার পরে ঘুমাতে পারবেন কিনা পরামর্শ চেয়েছে। প্রফেসর মোস্তফাজ্জামান, আপনার কাছ থেকে পরামর্শ আমরা নেব। আমরা সরাসরি প্রফেসর মোস্তফাজ্জামানের কাছে চলে যেতে চাই। একজন প্রশ্ন করেছিলেন। জি, আমি প্রথমে তার দুটি অংশ, একটি তার চর্মরোগ আছে, তবে চর্মরোগের জন্য আমি বলবো একদিন চর্মরোগ বিশেষজ্ঞকে দেখানো ভালো হবে। তবে উচ্চ রক্তচাপের জন্য তিনি যেমন অ্যামলোকার্ড প্লাস ওষুধটি খাচ্ছেন, যদি এটিতে তার প্রেশার নিয়ন্ত্রণ থাকে তাহলে বলবো ওষুধটি ভালো, আপনি এটি চালিয়ে যেতে পারেন। তার আরেকটি বিষয় আমি বলবো, তিনি নিশ্চয়ই ওষুধের পাশাপাশি আমরা কিছু খাদ্যাভ্যাস দিয়ে থাকি, যেমন পাতে লবণ না খাবার জন্য অথবা একটু হাঁটাহাঁটি বা এক্সারসাইজ করবার জন্য, শাকসবজি কাঁচা ফলমূল খাবার জন্য। এর সাথে তিনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে সকালে তিনি যে সময়টা একটু আসলে নাস্তার পরে হাঁটতে চান, অনেকেই জানতে চান কখন হাঁটা ভালো, সকাল নাকি বিকাল, এই প্রশ্নটি কিন্তু আমাদের প্রায় করে থাকেন। আমরা বলবো বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে নিয়ম অনুযায়ী প্রতিদিন অন্তত 30 মিনিট হাঁটা উচিত। তবে সকাল বা বিকাল এ বিষয়ে কোনো নির্দিষ্ট বাধা ধরা নিয়ম নেই। কেউ যদি সুযোগ পায় যে সকালে হাঁটার, সকালে হাঁটতে পারেন, কেউ যদি বিকেলে সময় পান বিকেলে হাঁটা উচিত। তবে যদি কারো, অনেকে অস্থির টাইপের মানুষ যে সকালবেলা হাঁটার নাম করে বাড়ির মাথায় তুলে ফেলে, তাদের জন্য সকালে হাঁটতে মানা করি। তাদেরকে বলি যে আপনারা বিকেলে হাঁটবেন, কারণ মূল বিষয়টা হার্টের রোগী বা অন্য রোগীদেরকে আমরা অস্থির হতে মানা করি। আমরা বলি যে বিকেল বেলা আপনি ঠান্ডা শরীরে এমন একটা সময় হাঁটলেন যখন রোদটা একটু কম থাকলো, আপনি ক্লান্ত হবেন না, বিকেলে হাঁটা ভালো। আরেকটি, তিনি যদি সকালে সময় পান, অফিস না থাকে, সেক্ষেত্রে যেহেতু শীতের সময় যদি আবার ঠান্ডা লেগে যায় সেটি একটা ব্যাপার। যদি ঠান্ডা না লাগে, যদি আপনি হাঁটতে অভ্যস্ত থাকেন তাহলে আপনি হাঁটতে পারেন, কোনো বাধা ধরা নিয়ম নেই। তবে আমরা বেশিরভাগ বলি বিকেল বেলা হাঁটার জন্য, যাতে করে আপনি আরাম মতন একটু রোদ কম পড়লে আপনি হাঁটতে পারেন। আর আরেকটি বিষয়, আমরা বলি যে সপ্তাহে 7 দিনের মধ্যে অন্তত 5 দিন 30 মিনিট করে হাঁটবেন, তাহলে কিন্তু হৃদরোগের জন্য ভালো এবং উচ্চ রক্তচাপ যাদের আছে তাদের জন্য অনেক ভালো। আশা করি তিনি বুঝতে পেরেছেন। সঙ্গে আমরা
অন্যান্য দর্শক যারা আছেন তাদের জন্য এই প্রশ্নটি করে থাকেন, সবার জন্য আমি একসাথেই ব্যাপারটি উত্তর দিলাম। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাঈদ শিমুল। আপনাকে একজন ফোন দিয়ে খুব গুরুত্ব সহকারে খুঁজছেন, আপনার কাছে একটি প্রশ্ন রাখতে চান, একজন দর্শক আছেন। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আমার নাম সারোয়ার, আমার ছেলের সম্বন্ধে বলতে যাচ্ছিলাম। নিশ্চয়ই, কি নাম ওর? আমার ছেলের নাম সামির হোসেন মাহি। মাহি। জি, মাহির বয়স কত? তার বয়স 8 বছর রানিং। আচ্ছা, কি হয়েছে মাহির? তার গত 1 বছর আগে টনসিল হয়েছিল গলায়। আচ্ছা। তারপর আমি এক ডাক্তারের কাছে গিয়েছিলাম, উনি পেনবিক ফোর্ট দিয়েছিল, আর নাকে একটা স্প্রে দিয়েছিল মোমেন্টস ন্যাচারাল ড্রপ। আচ্ছা। আর হলো তাকে লুমোনা 5FT দিয়েছিল কেতে। জি। আমি এটা খেয়েছি প্রায় 1 বছর 6 মাস পরে বলছিল যে আবার আইসেন, তারপরে গিয়েছিলাম, তারপরে আবার উনি বলছে একটা এক্সরে করলো, এক ডাক্তারকে দেখেছিলাম, এক্সরেটা করলাম, করার পরে আবার নিয়ে গেলাম, তো উনি বলছে আবার চলুক। ধরা বলে এই যে করোনা চলে আসছে, এখন আর উনি ডাক্তার বসেন নাই। বুঝছি। এখন কি সমস্যা হচ্ছে ওর? এখন সমস্যা ওর এটা এখনো আছে, এখন পেনবিক কাটছে প্রায় আজকে 2 বছর হয়ে যাচ্ছে এখন। আচ্ছা, বুঝতে পেরেছি। আমরা ডাক্তার আবু সাঈদ শিমুলের কাছে যেতে চাই, আপনি যদি আর কিছু জানবার থাকে। না, আসলে এর মধ্যে কি আসলে তার টনসিল কি জ্বর হয়েছিল কিনা কিংবা ব্যথা হয়েছিল কিনা? একবার স্যার জ্বরটা হয়েছিল, তারপর আর জ্বর হয়নি, একবার জ্বর হয়েছিল, একবার 2 বছরের মধ্যে একবার জ্বর হয়েছিল। জি, আপনাকে ধন্যবাদ সৌরাজ সাহেব। আপনার বাচ্চা মাহির জন্য প্রশ্ন করেছেন। এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা প্রায় পেয়ে থাকি, সুতরাং আপনি সহ অন্য যারা এই সমস্যায় ভুগছেন তার বাচ্চাকে নিয়ে সকলের জন্য বলতে চাচ্ছি যে আসলে টনসিলটা বড় হয়ে থাকা বা ফুলে থাকা মানেই যে তার টনসিল ইনফেকশন হয়ে আছে বা টনসিলে খুব বেশি ক্ষতি হয়ে যাবে তা কিন্তু না। আমরা এই অনুষ্ঠানও আগেও একদিন বলেছিলাম এই সময় এগুলো লিম্ফয়েড অর্গান, কিন্তু অর্থাৎ রোগ প্রতিরোধী বিভিন্ন অর্গান শরীরে রয়েছে। এই টনসিলের একটা কাজ কিন্তু সেখান থেকে বিভিন্ন ধরনের কেমিক্যাল নিঃসরণ ঘটিয়ে আমাদের কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা থেকে সে বাঁচায়। এইগুলো কিন্তু 5-6 বছর ধরে এই লিম্ফয়েড অর্গানগুলো এই বয়সে একটু বাড়তে থাকে এবং 10-12 বছর বয়সে এগুলি আবার একদমই ছোট হয়ে যায়, আমাদের বড়দের মতো হয়ে যায়। সুতরাং 8 বছরের একটি বাচ্চা টনসিল একটু ফোলা থাকা কিন্তু খুব বেশি আসলে বিচিত্র না বা এটা কিন্তু অস্বাভাবিক কিছু না। যদি তার কোনো জ্বর না থাকে, যদি গলা ব্যথা না থাকে, অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে এটা নিয়ে একদমই চিন্তা করবেন। আপনি বারবার কিছুদিন পর হা করে বাচ্চার ভেতরে টনসিলটা কত বড় সেটা দেখার আসলে প্রয়োজন নেই। সে যদি অন্য 8-10টা বাচ্চার মতো স্বাভাবিকভাবে সবকিছুই করতে পারে, শুধু টনসিল ফুলা সেটার জন্য আসলে টেনশন একদমই করবেন না। হ্যাঁ, যাদের ক্ষেত্রে বারবার দেখা যায় 2-3 মাস পর বা প্রায় ইনফেকশনটা হচ্ছে, তাদের ক্ষেত্রেই শুধুমাত্র আমরা পেনফিক এই ওষুধটা দিয়ে থাকি, অর্থাৎ ক্রনিক টনসিলাইটিস হলে। না হলে এই ওষুধটাও যে খাওয়াতে হবে তা না, কিন্তু লুমোনা যে ওষুধটা দিয়ে সেটা কিন্তু সর্দি কাশি বা অ্যালার্জির জন্য, সেটা আপনি এই সময় আমরা বলছি একটু চালিয়ে যান, ফেব্রুয়ারি পর্যন্ত আপনি চালিয়ে যেতে পারেন। আর পরবর্তীতে কোনো চিকিৎসকের শরণাপন্ন না হওয়া পর্যন্ত আপাতত আপনি পেনভিক ওষুধটা খাইয়ে যান। এই সময় আসলে যেটা আপনি করতে পারেন, ঠান্ডা, ধুলাবালি, মশার কল এগুলি থেকে দূরে রাখতে হবে। আর এখন যদি শীত চলে এসেছে, আমরা বলবো ঠান্ডা থেকে একদমই দূরে তো রাখবেনই। সকালে, বিকালে, রাতে যদি একটু কুসুম গরম পানি দিয়ে সামান্য লবণ একটু গড়গড়া করে, বাচ্চাদের ক্ষেত্রে আমরা বলি গড়গড়া যদি করতে না পারে গিলে ফেলবে, অসুবিধা নেই। এই জিনিসগুলো মেনটেন করলেই আসলে আপনার বাচ্চা খুব সুস্থ থাকবে। এটা নিয়ে একদমই টেনশন করবেন না। যদি প্রয়োজন হয় এর মধ্যে একজন চিকিৎসক যদি শরণাপন্ন না হতে পারেন, পেনভিকটা আর কিছুদিন চালিয়ে যান, আর লুমোনা তো অবশ্যই ফেব্রুয়ারি পর্যন্ত চালিয়ে যাবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চার বড় ধরনের কোনো সমস্যা হয়নি, পুরোপুরি সে ভালো হয়ে যাবে। আমি একটি শব্দ ব্যবহার করতে চাই, একটা শব্দ, সেটা হলো যে অনেকের ধারণা টনসিল বড় হওয়া মানে কিন্তু খারাপ। আমরা বলি টনসিল হলো সেই অঞ্চলের পুলিশ সদস্য, যিনি রোগ প্রতিরোধ ক্ষমতা সেখানে গার্ড হিসেবে কাজ করে, দারোয়ানে কাজ করে। আপনার দারোয়ান যদি একটু মোটা সোটা হয়, আপনি তাকে চাকরি থেকে বহিষ্কার করে দিবেন? এটি কখনোই করবেন না। অর্থাৎ আপনার সেই সদস্য টনসিল মোটা হতে পারে, অর্থাৎ আপনার দারোয়ান একটু মোটা হতে পারে, তাকে আপনি কেটে ফেলে দিবেন না, তাকে চাকরিচ্যুত করবেন না, তাহলে আপনার জন্য ক্ষতি হবে, এতটুকু মনে রাখবেন। সুতরাং সব একটু মোটা হলেই যে কেটে ফেলতে হবে তা কিন্তু নয়। আচ্ছা, মানে সুস্বাস্থ্যবান টনসিল হলে কোনো সমস্যা নেই। যে জোকসে পার্ট, আমরা ফিরছি। ডাক্তার শারমিন আব্বাসী, ফাইজা ফারিয়ার জন্য একজন প্রশ্ন করেছেন, 20 বছর বয়স, তার পিসিওএস এর সমস্যা আছে, হরমোনেরও প্রবলেম আছে, পুরো বডিতে লোমেরও প্রবলেম আছে, পিরিয়ড ইরেগুলার, ওয়েট 47 কেজি, দীর্ঘদিন ধরে নভেসিড খাচ্ছেন, লাভ পাচ্ছেন না। তিনি উত্তর চেয়েছেন। একই সাথে আরেকজন দর্শক আছেন আমাদের সাথে ফোনে। দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি ধানমন্ডি থেকে মাহমুদা বলছিলাম, বয়স 27। জি, বলুন। জি, আব্বাসী ম্যাডামের কাছে এর আগেও ফোন দিয়েছিলাম। আমি জানিয়েছিলাম যে জুলাই মাসে আমার 27 উইক প্লাস একটা বেবি অ্যাবর্শন হয়েছিল। 3 ঘন্টার মধ্যে পেইন উঠে, 3 ঘন্টার মধ্যে হাসপাতালে নরমাল ডেলিভারি হয়। এরপরে অনেকগুলো ইনভেস্টিগেশন
করার জন্য ডাক্তার বলছে, পরে আমি সবগুলো করা হয়েছে, তো সব টেস্টই ওকে। এরপর ডাক্তার আমাকে বলছে যে আপনি কনসিভ করতে পারেন। তো বর্তমানে এখন আমি 6 সপ্তাহের প্রেগনেন্ট। তো এখন ডক্টর শুধু ফলিসন আর কোনো ওষুধ দেয়নি, ফলিসন দিয়েছে। তো আর 2টা টেস্টের রিপোর্ট হচ্ছে TSH এখন 2.14 আর হচ্ছে HBC এটা হচ্ছে 12,504। আচ্ছা, তো এখন আর কি আমার কোনো মেডিসিনের দরকার কি ছিল, মানে নাকি ঠিক আছে? ডাক্তার শারমিন আব্বাসী বলবেন। আর মানে আমার আর কি করণীয় আছে? আর জামান কোনো ধরনের সিমটম আছে, তলপেটে ব্যথা বা কোনো ধরনের লিকুইড যাওয়া তার মাসিকের রাস্তা দিয়ে, বা কোনো ধরনের কোমর ব্যথা এমন কিছু আছে কিনা, বা ইউরিনে জ্বালা পোড়া? না, ইউরিনে জ্বালা পোড়াও নাই। কোমর ব্যথা সেই তখনও ছিল, প্রথম যখন অ্যাবর্শন হয় সেই প্রেগন্যান্সির সময় ছিল হালকা পাতলা, ওটা অত বেশি না, মানে মাঝে মাঝে হয় এটাই। থ্যাংক ইউ আপনাকে প্রশ্নের জন্য। আমি আসলে আগে ওনার উত্তরটি দিই, কারণ এটি গুরুত্বপূর্ণ। যেহেতু 6 সপ্তাহের প্রেগন্যান্সি আছে, আগে একবার প্রবলেম হয়েছিল, এবং প্রবলেমটা কিন্তু আমরা যদি দেখি যে 27 সপ্তাহের কাছে যে হয়েছে, তার মানে কি এখন আমাদের কিছু ভিজিল্যান্ট থাকতে হবে। যেমন আমাদের এই পেশেন্টটার মান্থলি কিছু পরীক্ষা খুব দরকার, যেমন মান্থলি ওনার ডায়াবেটিস পরীক্ষাটা, ওজিটিটি করাটা। যদি একবার ডায়াবেটিক উনি কনফার্ম হয়ে যায়, তখন ফাস্টিং এন্ড 2 আওয়ার আফটার ব্রেকফাস্ট করাটা দরকার। কারণ যে কারণে ঠিক ওই সময়টাতে প্রেগন্যান্সি লস হয়, সেগুলো আমাদের মাথায় রাখতে হবে। আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমরা বুঝি না, তারপরেও হয়, সেটা হচ্ছে ইউরিনে এক ধরনের ইনফেকশন, যেটা কিন্তু ওই সময়কার অ্যাবর্শনের জন্য খুবই দায়ী। এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এবং অনেক সময় সাদা স্রাব, যে এটাকে আমরা পাত্তা দিই না, এই ইনফেকশনের জন্য কিন্তু জরায়ুর মুখ খুলে যেতে পারে, বাচ্চা ডেলিভারি হতে পারে। তাহলে 3টা জায়গায় আপনাকে চিন্তা করতে হবে। একটা হচ্ছে ব্লাড সুগার আপনার মান্থলি দেখা, যদি ডায়াবেটিক আপনি হয়ে যান তাহলে উইকলি দেখতে হবে ব্লাড সুগার লেভেল। টার্গেট লেভেল হচ্ছে খালি পেটে 5, খাওয়ার পরে 7। এবং আপনার যেটি আছে সেটি হচ্ছে ইউরিনটা আপনার মান্থলি ইউরিন রুটিন এন্ড কালচার করবেন এন্ড আল্ট্রাসাউন্ড। এবং একটা জিনিস খুব ইম্পর্টেন্ট এখানে, সেটা হচ্ছে যে কোনো কারণে যদি আমরা দেখি যে এবারও আপনার জরায়ুর মুখ খুলে যাওয়ার মতো একটা অবস্থা আছে 12, 14 বা 16 সপ্তাহে, খুব স্পেশাল একটা আল্ট্রাসাউন্ড করা যায়, যে আল্ট্রাসাউন্ডটাকে বলা হয় সার্ভাইকাল স্টাডি। অর্থাৎ মাসিকের যে রাস্তাটি আছে সেটি লম্বায় কতটুকু এবং সেটি আসলে পুরুত্বে কি অবস্থা, এটা কি প্রিম্যাচিউরলি খুলে যে বাচ্চা ডেলিভারি হওয়ার মতো কোনো ভয় আছে কিনা, এটি একটু দেখে নিতে হবে। যদি আমরা দেখি যে ওটি শর্ট হয়ে গেছে বা ওটি খুলে যাওয়ার মতো কোনো আশঙ্কা দেখছি, তাহলে কিন্তু ওটি একটি সেলাই দিয়ে আটকে দেওয়া হয়, যার ফলে পরবর্তীতে অ্যাবর্শন হওয়ার মতো যে বিষয়টি আছে সেটিকে কিন্তু প্রিভেন্ট করা যায়। আরেকটি বড় বিষয় যে এখন তাহলে কি করবেন, এখন রেস্ট ছাড়া আসলে বড় কোনো চিকিৎসা নাই। দরকার না হলে জার্কিং কোনো মুভমেন্ট আপনি করবেন না। আপনার একটু প্রজেস্টেরন থেরাপি সাপোর্ট লাগবে, কারণ আগেই যাদের অ্যাবর্শনের হিস্ট্রি আছে তাদেরকে পুরো দুনিয়া জুড়ে কিন্তু এম্পেরিক্যালি এরকম প্রজেস্টেরন দেওয়া হয়। আপনি ক্যাপসুল মাইক্রোজেস্টা 100 মিলিগ্রাম 2 বেলা করে নিতে পারেন, এটা টানা 12 সপ্তাহ পর্যন্ত আপনি খান। আর একটু সাজেস্ট করবো ইনজেকশন ক্যাপ্রোজেন 250 মিলিগ্রাম 2 অ্যাম্পুল করে মাংসপেশিতে প্রতি সপ্তাহে আপনি নেবেন। হিসেবে যদি আমরা এমন করি যে প্রতি রবিবার আমরা 2 অ্যাম্পুল করে ইনজেকশন মাংসপেশিতে নেই 12 সপ্তাহ। 12 সপ্তাহে সেই সার্ভাইকাল স্টাডি করে যদি সব ভালো থাকে, তাহলে কিন্তু এই ওষুধগুলো আমরা ছেড়ে দিতে পারবো। আরেকটি হচ্ছে তলপেটে চাপ দিয়ে কোনো কাজ করবেন না, এয়ারক্রাফটে উঠবেন না, কোনো জার্কিং কোনো জার্নি করবেন না, এবং হাজবেন্ড ওয়াইফ মেলামেশাটা একটু বন্ধ রাখতে হবে। এগুলো যদি আপনি মেনে চলেন তাহলে কিন্তু আমি কোনো প্রবলেম দেখছি। আর যে প্রশ্নটি জুবায়ের আপনি করলেন সেটা তো নিশ্চয়ই আসলে আমি বিশদ আকারে জীবন আচরণ পরিবর্তনের যে ট্রিটমেন্টটি বলে ফেলেছি প্রথম অংশে, এটা কেউ দেখে নিতে পারবেন যিনি প্রশ্ন করেছেন। শুধু এই পেশেন্টের জন্য স্পেসিফিকলি আমি বলবো যে ওর কিন্তু অবাঞ্ছিত লোম এবং ব্রণের জায়গাটি তৈরি হয়ে গেছে, সেটার জন্য আমার এখন এই মুহূর্তে চিকিৎসা লাগবে। এই জন্য খুব ভালো যেটি কাজ করে সেটা হচ্ছে এক ধরনের ওষুধ আছে, ট্যাবলেট স্পাইরোকার্ড 100 মিলিগ্রাম প্রতি সকালে একটি করে। ও যদি খাওয়া শুরু করে, এটা হচ্ছে বেশি খাওয়া যাবে না, 6 সপ্তাহের বেশি খাওয়া যাবে না। 6 সপ্তাহ যদি সে খায় তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না। এটি খেলে এটি কাজ করবে, এবং এই ধরনের রোগীদের উপর কিন্তু ওরাল পিল খুব ভালো কাজ করে। ট্যাবলেটডেজোলন উনি মাসিকের 3য় দিন থেকে শুরু করতে পারেন, এভাবে প্রতি পাতা খাবেন 3 মাস। আর অনিকা ক্রিম নামে একটা ক্রিম পাওয়া যায় বাজারে, সেটিও কিন্তু মুখে দিলে যে অবাঞ্ছিত লোমগুলো আছে সেগুলো কিছুটা ভালো হওয়া শুরু করে, বা নতুন কোনো লোম হয় না। কারণ আমাদের বাচ্চা বলেন বা কিশোরী বলেন বা যারা রিপ্রোডাক্টিভ এজ, সবার কাছে একটা ডিসফিগারমেন্ট হয় যখন মুখে আসলে ব্রণ এবং লোম পড়ে যায়। অতএব সেই জায়গাটাতে যদি কিছুটা হেল্প করা যায় তাহলে ওনারা অনেক বেটার ফিল করেন। ধন্যবাদ ডাক্তার। ওজন নিয়ন্ত্রণে রাখা, এর উপরে তো আর কোনো কথা নেই। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। 30 সেকেন্ড একটি প্রশ্নের উত্তর চাইবো আপনার কাছ থেকে, বিরতির সময় হয়ে গেছে। অন্তঃসত্ত্বা মায়েরা যারা আছেন 5, 6 কিংবা 7 মাস, তাদের যদি এই ঠান্ডার মানে সিজনটা যে আসছে কাশি হয়, তারা কোন ধরনের সিরাপ খেতে পারেন বা কি ওষুধ খেতে পারেন? সিরাপের থেকে
বেটার হবে ট্যাবলেট মন্টিয়ার 2 বেলা খাওয়া এবং ট্যাবলেট টেলফাস 2 বেলা। মন্টিয়ার 14 দিন, টেলফাস 7 দিনের বেশি না খাওয়াই ভালো। আর সিরাপ আমরা প্রেগন্যান্সিতে দিতে চাই না, যদি খেতেই হয় তাহলে হতেছে আপনার ওই কি বলে বাসক পাতা না কিসের একটা রস জাতীয় সিরাপ পাওয়া যায়, ওই ধরনের সিরাপগুলো নিতে পারে হার্বাল, তবে না খাওয়া ভালো। ধন্যবাদ ডাক্তার শারমিন আব্বাসী। অনেকেই একই প্রশ্ন করছেন, এই জন্য ছোট করে উত্তরটা নিয়ে নিলাম। জুলহা জুবায়ের আপনাদের সাথে আছি, আপনাদের প্রশ্নগুলো দেখছি না, মানে গুরুত্বপূর্ণ প্রশ্ন করছেন অনেকে। তবে একজনের একটি প্রশ্ন একটু আমরা নিতে চাই, আমরা তাকে সমাধানটি দিতে চাই। বেশ কয়েকদিন ধরে তিনি আমাদের লিখছেন, জানাবার চেষ্টা করছেন। প্রফেসর মোস্তফা জামান মূলত আপনার কাছে এই প্রশ্নটি তিনি লিখছেন। রাসেল রাজ জলিল তার নাম তিনি মেনশন করেছেন, রাজশাহী থেকে বলছেন। তার বয়স 35, 2012 সাল থেকে আইবিএসের সমস্যায় ভুগছেন, আর তখন থেকে ট্যাবলেট ফ্লুক্সিট, ট্যাবলেট ফেস 1 খাচ্ছেন। মাঝে মাঝে পেটে ব্যথা আর বুকে ধরফর করে, এখন ঘুম হয় না ভালো, জোরে টেনে নিঃশ্বাস নিলে আরাম পান, ঘন ঘন বাথরুমে যেতে হয় কিন্তু ভালো উপশম পান না। এই দুটো ওষুধ না খেলে পেটে ব্যথা আর বুকে ধরফর বেড়ে যায়, ঘুম হয় না, ব্লাড প্রেশার একটু বেশি থাকে, ডায়াবেটিস নেই। সমাধান চেয়েছেন। আমরা অনেকদিন ধরে কিন্তু আইবিএস এর সমস্যার সমাধান দিচ্ছি জুবায়ের, বিশেষ করে তিনি প্রফেসর মোস্তফা জামান একটু যদি আমাকে সময় দেন। মাহমুদ হাসানও কিন্তু একইভাবে লিখেছেন, তার বাবার জন্য উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস এবং আইবিএস এর সমস্যা আছে, সোডিয়াম পটাশিয়াম কয়েকদিন পর পর কমে যায় ওনার। জি, আমি দুজনটাই দিব, তবে রাসেল রাজ তিনি তার প্রশ্ন উত্তর আগে দিচ্ছি, যেহেতু দুজনই আইবিএস এর রোগী, আইবিএস পার্ট থেকে দুজনের জন্য কাজে লাগবে। আসলে এটি শরীরের কিছু সমস্যা সঙ্গে মনের কিছু সমস্যা। তিনি দুটি ওষুধ খাচ্ছেন, ফ্লুক্সিট এবং ট্যাবলেট পেস, নয়টা পেজ হবে 1 মিলিগ্রাম। এটি আসলে একটু ঘুমেরও আধিক্য ঘটায়, এই জন্য তিনি একসময় হয়তো 0.5 খেতেন, এখন 1 মিলিগ্রাম খাচ্ছেন। এটি এক ধরনের অ্যাডিকশন তৈরি করে এবং আস্তে আস্তে ডোজ বাড়াতে হয়। এখন তার হয়তো আমরা বলবো যে রাতে পেজ 1 মিলিগ্রাম এবং দুপুর বেলায় অর্ধেক খেতে পারেন, তাহলে তার ঘুমটি ভালো হবে এবং আইবিএস এর সমস্যাটি উপকার পাবেন। সঙ্গে প্রতি বিকেল বেলায় ট্যাবলেট রিলাইফ এই ওষুধটি খাবেন, আর ট্যাবলেট মেভ এটি সকালে একটি রাতে একটি খাবেন। যেসব খাদ্যের সমস্যা হয় সেগুলো এড়িয়ে চলবেন, হাঁটাহাঁটি করবেন, এক্সারসাইজ করবেন। ঘন ঘন বাথরুম যেতে হয় বলে আমরা যে রিলাইফ দিয়েছি সেটি কিছুটা কাজে দিবে। আরেকটি বিষয়, বুক ধরফরে যেতে হয়, তিনি ট্যাবলেট ইন্ডেভার 40 মিলিগ্রাম অর্ধেক করে 3 বেলা খাবেন, তাহলে তার প্রেশারও কমে যাবে এবং বুক ধরফরও কমে যাবে। এবং তার যেহেতু ডায়াবেটিস নেই, এটি তার জন্য একটি ভালো লক্ষণ। আমার বিশ্বাস, তিনি যদি মনে বিশ্বাস রাখতে পারেন যে তার এই রোগটি বড় কোনো রোগ নয়, এটি ভালো হয়ে যাবে, এই রিঅ্যাসুরেন্স বা এই যে নিজের মধ্যে একটি বিশ্বাস স্থাপন করা, তাহলে কিন্তু এই রোগ থেকে পুরোপুরি একেবারে ভালো হওয়া সম্ভব। নইলে কিন্তু এই উপসর্গ সহজে যাবে না। এটি বড় কোনো রোগ নয়, কিন্তু অনেককে দীর্ঘদিন এই উপসর্গটি থেকে যায়। আরেকটি সমস্যা যিনি মাহমুদা হাসান বলছেন, বাবার বয়স 60, তারও আইবিএস এর অংশটুকু আমি বলবো একই রকম, ট্যাবলেট মেভ সকালে একটি রাতে একটি খাবেন। আরেকটি বিষয়, যাতে রাতে ঘুম হয় বা বিকেল বেলায় ট্যাবলেট লিমবিক্স এটি প্রতিদিন বিকেলে খাবেন। আর সোডিয়াম পটাশিয়াম যেহেতু কমে যাচ্ছে, এটি নানা কারণে হতে পারে। কোনো ওষুধ খাচ্ছেন কিনা, যেমন ফুসিড বা ল্যাসিক্স, এরকম ওষুধ খেলে অনেক সময় সোডিয়াম পটাশিয়ামের আধিক্য তারতম্য ঘটে, অথবা শরীরে কোনো বড় কোনো রোগ আছে কিনা সেই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার। উনি আমাকে বলবে একটি হিমোগ্লোবিন টেস্ট করার জন্য, পেরিফেরাল ব্লাড ফিল্ম করার জন্য, ডায়াবেটিস যেহেতু তার আছে কিনা জানতে হবে, একটি আল্ট্রাসাউন্ড করতে হবে এবং বুকের একটি এক্সরে করতে হবে। এই পরীক্ষাগুলো দরকার, এবং তাহলে তিনি জানতে পারবেন যে তার আর কোন সিরাম ইলেকট্রোলাইট কিছুদিন পরে আবার করে তিনি আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন, তাহলে আমরা তাকে আরো একটু ভালো সহায়তা করতে পারবো। আশা করি তিনি ভালো থাকবেন, তার জন্য শুভকামনা। ধন্যবাদ আপনাকে প্রফেসর মোস্তফা জামান। আমাদের হাতে খুব বেশি সময় নেই, 2-2.5 মিনিটের মতো সময় আছে। ডাক্তার শারমিন আব্বাসী, আপনার কাছে স্মৃতি জাহান প্রশ্ন করেছিলেন, একটি ফলো আপ দিয়েছেন এবং তিনি বলেছেন তার সার্জারি সি-সেকশনের পর এখনও ব্লিডিং বন্ধ হয়নি, আল্ট্রাসাউন্ড করেছেন, ডান পাশের কিডনিতে পানির উপস্থিতি দেখেছেন এবং ফুরেক্স 500 খাচ্ছেন। গর্ভাবস্থায় অনেক ইউরিন ইনফেকশন ছিল, এখন ব্লিডিং বন্ধ হয়েছে। বর্তমানে তার সমস্যা হচ্ছে মাথা অনেক খারাপ লাগে এবং বমি বমি লাগে। কি করণীয় তার জন্য একটু যদি সংক্ষেপে আমাদের বলেন। অ্যান্টিবায়োটিকের জন্য এবং উইকনেসের জন্য অনেকের হয়, এটা সময়ের সাথে ঠিক হয়ে যাবে। অল্প অল্প করে খাবেন, বারবার খাবেন। আর ঘন ঘন যেন ইউরিন ইনফেকশন না হয় সেই জন্য যে নিয়মগুলো প্রতিদিনই করোনা হেলথ ডেস্ক আমরা বলি, পানি খাওয়া, কনস্টিপেশন প্রিভেন্ট করা, শাকসবজি খাওয়া, ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া, বিশেষত লেবু এবং আমলকি, এগুলো যদি আপনি নিয়মিত খান ঠিক হয়ে যাবেন। বমি বমি যদি অতিরিক্ত লাগে এবং সাথে মাথা ঘোরানো, তাহলে অ্যাটলিস্ট প্লাস ওষুধটা খুব ভালো কাজ করে। ট্যাবলেট অ্যাটলিস্ট প্লাস, এটা 3 বেলা খাবারের আগে খেতে হয়। এটি খান যদি আপনি বেটার ফিল করবেন। যেহেতু এখন ব্লিডিং ভালো হয়ে গেছে এবং ইউরিন ইনফেকশন ভালো হয়ে গেছে, তাই দুশ্চিন্তা নয়, আপনি ভালো আছেন, এটাকে বিশ্বাস করুন।
আপনাকে ডাক্তার শারমিন আব্বাসী। ডাক্তার আবু সাইদ শিমুল একজন প্রশ্ন করেছেন, তার ছেলের বয়স 4 বছর 5 মাস, ওজন 16 কেজি, সমস্যা হচ্ছে প্রায় কৃমির সমস্যা দেখা দেয়, ছোট কৃমি চুলকায়, ডাক্তারের পরামর্শে সোলাস বা মেলফিন খাইয়েছেন কিন্তু সুফল পাচ্ছেন না, 1-1.5 মাস পর আবার একই রিপিটেড সমস্যা হয়, পরামর্শ চেয়েছেন আপনার কাছে, সংক্ষেপে শুনতে চাই 1 মিনিট। এই অনুষ্ঠানে আমরা এই পরামর্শ অনেকবারই দিয়েছি। আসলে কেন কৃমি হচ্ছে সেটা যদি আপনি বের করতে না পারেন তাহলে বারবার তো হতেই থাকবে। সুতরাং বাচ্চাকে লালন পালন করেন, খাওয়াচ্ছেন, তারা যেন অবশ্যই সাবান দিয়ে হাত ধুন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। আমরা এই অনুষ্ঠানে বলেছি শুধু পানি ফোটালে কিন্তু হবে না, একটু যদি ফিল্টার করেন তাহলে কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। বাচ্চা যদি খালি পায়ে যেন বাথরুমে না যায়, এবং সেই জিনিসটা খেয়াল রাখবেন নখ যাতে ছোট রাখে, এবং প্রতিটা খাওয়ার জন্য পুরোপুরি আসলে রান্না করে অর্থাৎ হাফ সেদ্ধ খাওয়া যাবে না, তাহলে কিন্তু কৃমি থেকে যায়। মাংস বা ডিম যেটা হোক ফুল বয়েল করে খাওয়াতে হবে। এই জিনিসগুলো যদি একটু মেনটেন করে ইনশাআল্লাহ আপনার বাচ্চা পুরোপুরি ভালো হবে। ধন্যবাদ আপনাকে ডাক্তার আবু সাইদ শিমুল, একই সাথে ধন্যবাদ প্রফেসর মোস্তফা জামান, ডাক্তার শারমিন আব্বাসী, আপনাকেও ধন্যবাদ। ঠিক এভাবে হাসি মুখে আমরা দর্শকদের স্বাস্থ্যসেবা দিয়ে যেতে চাই, যেভাবে প্রথম দিন থেকে দিচ্ছি। আপনারা আস্থা রাখবেন আমাদের উপর। কাল আরও একবার দেখা হবে, সে পর্যন্ত সবাই একটু বাড়তি সচেতন থাকবেন। শুভরাত্রি।